আমার সিনেমা বানায় রাজশাহী থেকে। অনুরাগের সাথে আমার ১ম দেখা হলো হচ্ছে কলকাতায়। দেলুপি আরও মানুষকে দেখাতে চাই নানান মাধ্যমে আরকি। আমার খুব ভালো লাগে যখন সোসাইটি একটা কাজে রিফ্লেক্ট করে। সদ্যই তিনি ফিরেছেন ইতালি থেকে। সেখানে কারওয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে দেলুপি। এর আগে প্রদর্শিত হয়েছে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। দেলুপি মুক্তির পর থেকেই দারুণ প্রশংসা পেয়েছে, কিন্তু তাওকির ইসলামকে দর্শক গ্রহণ করেছেন আরও আগেই। তার শাটিকাপ ও সিনপাট নিয়ে হয়েছে তুমুল প্রশংসা। আজ আমাদের সঙ্গে আছেন তাওকির ইসলাম। তার সঙ্গে আমরা কথা বলবো তার সিনেমা যাত্রা, দর্শন, সামনের কাজ এবং অন্যান্য বিষয় নিয়ে। তাওকির ভাই, স্বাগত। কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। ইতালি থেকে ফিরলেন। ইতালির যাত্রাটা কেমন ছিল, অভিজ্ঞতা কেমন ছিল? কারওয়ান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমাদেরকে কিছু বলবেন? খুবই হোমলি ছিল আরকি। মানে এই ফেস্টিভ্যালটা যারা অর্গানাইজ করে তারা খুবই ভালো মানুষ আরকি। উনারা এটা একটা কমিউনিটির মাঠে অর্গানাইজ করে। একটা জায়গাটার নাম তুর্পিনা তারা, রোমে, এবং এই জায়গায় প্রচুর বাঙালি থাকে আরকি। তো এই মাঠে এই ফেস্টিভ্যালটা হয় ওপেন এয়ার, এবং খুবই হোমলি আরকি। যারা অডিয়েন্স তারা সবাই পরিচিত এবং খুবই কমিউনিকেটিভ, এবং সিনেমা ভালোবাসা মানুষজন। জিনিসটাও যেভাবে কিউরেটেড এটা খুব সুন্দর, এবং প্রজেকশন খুব ভালো। আমি তো ভেবেছিলাম আউটডোরে হবে, এটা সাউন্ড কেমন হবে বা প্রজেকশন কেমন হবে হয়তো এটা, কিন্তু প্রজেকশনও খুবই ভালো ছিল, সাউন্ড খুব ভালো ছিল, আর মানুষগুলো অসাধারণ ছিল আরকি। আপনি যেটা বললেন যে ওখানে বাঙালি কমিউনিটি অনেক আছে, বাঙালি কমিউনিটির মানুষ আছে। এর বাইরেও তো নিশ্চয়ই অনেক মানুষ ছিলেন বিভিন্ন দেশের, ইতালির। তো তারা সিনেমাটার সঙ্গে কতটা ইন্টারঅ্যাক্ট করতে পেরেছে? ইতালিয়ান অডিয়েন্সই বেশি ছিল। ইন্টারেক্ট আসলে ভালোই করেছে। মানে আমার পূর্ব অভিজ্ঞতাতেও রটারড্যামে যখন এটা শো হয়, ওইখানে ৪ টা শো হয়েছিল। বা এইবার আমি, এছাড়াও তো নানান ফেস্টিভ্যালে যাচ্ছে, কিন্তু আমি তো নিজে এই ২ টা ফেস্টিভ্যালে আ গিয়ে দেখলাম আরকি। তো ওইখানে অডিয়েন্স নানান ধরনের কোয়েশ্চেন করে, যে কিউএনএ হয়, এবং সেটা দেখেই বা শুনেই বোঝা যায় যে কতটা কানেক্ট করছে। এটা তো আমাদের খুবই নিজেদের গল্প। হ্যাঁ। খুবই লোকাল, আমাদের নিজেদের টপিক। কিন্তু আসলে দিন শেষে ছবিটা আসলে কমিউনিকেট করে আরকি। তাকে এক্সপ্রেস করতে পারে। এইজন্যই মানুষ হয়তো এটার নানান শাখা-প্রশাখা নিয়ে ছবিটা নিয়ে কথা বলে। আর এই জায়গায় আসলে আমার ইন্টারেস্টের জায়গা যে এইটা আমাদের একদম লোকাল গল্প। জি। সেই লোকাল গল্পটার সঙ্গে ইতালির দর্শক বা রটারড্যামে যখন গেলেন সেখানকার জি, দর্শক, তারা এই জিনিসটাকে রিলেট করতে পারলো কিভাবে? সিনেমার তো এটা শক্তি, আমরা জানি। জি, তো সেটা আপনি কিরকম দেখলেন যে তারা বুঝতে পারলো গল্পটা, আমাদের পরিস্থিতিটা, জি। এই বিষয়গুলি? একটা মজার কানেকশন বলি, সেটা হচ্ছে যে আমাদের যে বাঁধ নির্মাণ, এই বাঁধ নির্মাণের একদম শুরুর দিকে নেদারল্যান্ড গভর্নমেন্ট হচ্ছে আমাদের এই বাঁধগুলো নির্মাণের পেছনে ছিল আরকি। আচ্ছা। কারিগরি সহায়তা এবং নানানভাবে, এবং তারা ফান্ডিংও করেছিল। কারণ নেদারল্যান্ড তো পুরাটাই বাঁধের শহর। হুম, হুম। ওদের এই যে নানান শহরের নাম রটরড্যাম। হ্যাঁ, কারণ এগুলো তো সব ড্যামের ড্যাম উপরেই থেকে। আচ্ছা। আসছে আরকি। আমস্টারডাম। ওইখানে আমরা এরকম অনেক ইকোলজিস্ট পেয়েছি, বা আমরা বাংলাদেশে কাজ করে গেছে, হ্যাঁ? আমাদের এইখানকার এই বাঁধগুলো নিয়ে এরকম নানান মানুষ পেয়েছি। তো এটা তো একটা কানেকশনের জায়গা। কারণ তারাও যেই সকল থ্রেট ম্যানেজ করে তাদের শহরগুলো টেক কেয়ার করে আছে, আ আমাদেরও কিন্তু গল্পের মেইন প্লটটাই হচ্ছে এই বাঁধ বাদ। কেন্দ্রিক আরকি, এই বাঁধের থ্রেটটা। আর পলিটিক্যাল যে ইস্যুটা, এটা তো আসলে গ্লোবালি খুবই কানেক্টেড। আর বাকি যে মানুষের জীবনের যে গল্প, যেই ঘটনাগুলোর মাধ্যম দিয়ে এই পুরা থ্রেট এবং পলিটিক্যাল সিচুয়েশনটা ডিসক্রাইব করা হয়েছে, এইগুলো তো মানুষের গল্প, মানুষের। এলিয়েনের গল্প না। তো রাইট। মানুষের গল্প তো মানুষ কানেক্ট করবেই আরকি। সামনে কোনো উৎসব? সামনে অনেকগুলো উৎসবেই যাচ্ছে ছবিটা। তার মধ্যে এখন মাথায় আসছে মেলবোর্নে একটা ফেস্টিভ্যালে যাচ্ছে, স্পেনে যাচ্ছে, এবং নানান জায়গাতেই যাচ্ছে আরকি। রটারডাম তো একটা বড় উৎসব। জি। তো সেখানে আপনি গিয়েছিলেন। আপনার পুরো টিম গিয়েছিল বোধহয়। আমরা ১১ জন গিয়েছিলাম। ১১ জন। ওরা ১১ জন। ওরা ১১ জন। আচ্ছা। তো সেখানে গেলেন, সেখানে নিশ্চয়ই বিভিন্ন দেশের জি। ফিল্ম মেকারদের সঙ্গে আপনাদের কথাবার্তা হয়েছে। ওখানের কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন? হ্যাঁ, ওখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। ওখানে নতুন, নতুন বন্ধু পেয়েছি। এইটা হ্যাঁ। খুবই মজার ব্যাপার ছিল। এর মধ্যে কিছু মানুষ, ওখানে নানান বন্ধু-বান্ধব হলো। আমি একজনের কথা একটু বলতে চাই। তার নাম হচ্ছে হায়াত বেনেকারা। তো হায়াত হচ্ছে ইতালিতে থাকে, এবং ও হচ্ছে ফেস্টিভ্যালে ফিল্ম কিউরেটর হিসেবে কাজ করে নানান ফেস্টিভ্যালে, এবং ওইখানে
একটা অপরচুনিটি থাকে ওয়ান টু ওয়ান মিটিং করার আর কি, হুম। নানান প্রোগ্রামার, ডিস্ট্রিবিউটর, প্রোডিউসার, ক্রিয়েটিভস এদের সাথে। তো হায়াত বেনেকার সাথে একটা মিটিং হলো এবং হায়াত আমার সিনেমা দেখে ও এত মুগ্ধ হলো, ও মানুষজনকে ডেকে ডেকে ছবি দেখালো এবং ওর সাথে একটা আলাদা বন্ধুত্ব হলো আর কি। তারপর ওইখানে আসলে অনেক বন্ধু হয়েছে, এইভাবে আসলে একটা দুইটা করে বলা কঠিন, কিন্তু হ্যাঁ অনেক সুখের স্মৃতি হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমাদের এয়ারবিএনবিটা হচ্ছে আমরা যেখানে ছিলাম হুম। সেটা একদমই ভেন্যু থেকে 800 মিটার দূরে, সো খুবই নিয়ারেস্ট জোনে আর কি। তো আমাদের ওইখানে সব সময় পার্টি চলতো। আচ্ছা। হ্যাঁ, আমাদের ওইখানে সব সময় মানুষজন আসতো, আমরা সারাদিন মজা করতাম। ফেস্টিভ্যালে তো করতাম, ফেস্টিভ্যালে সারাটা দিন কিছু না কিছু চলে, হুম, ওইখানে হুম। প্রায় 5-6 হাজার ইভেন্ট ছিল আর কি আচ্ছা। এই 11 দিনের ফেস্টিভ্যালে। তো অনেক ইভেন্ট আর কি, মানে সারাক্ষণ কিছু না কিছু চলতেছে, মাল্টিপল জায়গায় চলতেছে। হুম, হুম। তো ওইটা একটা খুবই অদ্ভুত এক্সপেরিয়েন্স ছিল লাইফের, সিনেমা দেখা, নানান সেশন অ্যাটেন্ড করা, পার্টি করা, হ্যাঁ। তো এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার আর কি। অনুরাগ কাশ্যপের সঙ্গে আপনার দেখাটা কিভাবে হলো? প্রথম কবে দেখা হলো? অনুরাগের সাথে আমার প্রথম দেখা হলো হচ্ছে কলকাতায় কেনেডির শোতে। তো আহ, সেটার আগে আমাদের একটা মিটিং ফিক্স হয়েছিল যে ও কেনেডি শোতে আসবে, তখন আমরা একটা মিটিং করবো আর কি। এবং এই মিটিংটা সেট করে দিয়েছিল হচ্ছে কিউ, আচ্ছা। ইন্ডিয়ান ফিল্ম মেকার। ওকে। তো কিউ সেট করলো, আমরা তো আমি কেনেডির শোতে গেলাম। তো কেনেডির শোতে ওর সাথে আমার প্রথম দেখা হলো গ্রিন রুমে। তো প্রথম দেখা হলো এবং আমাদের একটা খুব পপুলার ওই ওই সময় একটা ছবি আছে যে ছবিটা খুবই ছড়াই গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ছবিটা তোলার আগে আমি ঢুকলাম, আমাকে বললো তাওকির, বললাম হ্যাঁ। তো আমাকে একদম শক্ত করে একটা টাইট হাক করলো, করে বললো যে আমরা যদি কালকে 3টায় মিটিং করি তাহলে কেমন হয়, কারণ হচ্ছে এখন আমি অনেক ক্যাওয়াসের মধ্যে আছি, কালকে আমরা একসাথে লাঞ্চ করি আর হোটেলে আরাম করে মিটিং করি। তোমার ফ্লাইট কখন? তো আমি বললাম যে আমার ফ্লাইট পরশুদিন, তো কালকে একদম পারবো আর কি, সব ঠিকঠাক। ওকে। তো পরের দিন 3টায় আমি তাজে গেলাম, ও কলকাতা তাজে ছিল। তো আমাদের পুল সাইটে মিটিং ছিল, আমি গেলাম, যে দেখলাম যে ও বসা। তো যে আমি বসলাম, তো আমরা দুইজন সেমই ঘড়ি পরেছিলাম, হ্যাঁ। তো আচ্ছা। আমাদের প্রথম কথা শুরু হলো হচ্ছে যে আচ্ছা ইয়ে ভি মিল গেয়া ঠিক আছে। তো এরপর আমাদের আলাপ শুরু হলো। তো আরো দুইজন গেস্ট আসার কথা ছিল, কিন্তু ও আমাকে বললো যে দেখো লাঞ্চে আরো দুইজন গেস্ট আসবে, হুম, কিন্তু আমরা আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা প্রপার সিনেমা নিয়ে আলাপ করবো। এবং ওইটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যেদিন গেছি ওর জন্য আমি কিচ্ছু নেইনি আর কি, হুম, কোনো সুভিনির কিছু। তো আমি এয়ারপোর্টে যেয়ে জাস্ট একটা হচ্ছে ওই সুভিনির শপ থেকে দেখলাম যে একটা বাংলাদেশের ফ্ল্যাগালা একটা ডায়েরি, একটা নোটবুক, এইটা আমি কিনলাম। আর কিছুই নিতে পারিনি, তো যে দিছি। তো আমার কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে আমরা যে মিটিংটা করছি আমাদের সাথে আরও দুইজন গেস্ট ছিলেন, ও পুরাটা সময় কনসেন্ট্রেট করছে যে আমি কি বানাতে চাই, কি, হুম, হুম। মানে সেই সময় আমাদের একটা সিরিজ নিয়ে কথা শুরু হয়েছে যে আমরা একটা সিরিজ করব, সেই সিরিজটা নিয়ে ওকে আইডিয়াটা শেয়ার করা, এবং ও এই সিরিজে ইন্টারেস্টেড কিনা এটায় অনবোর্ড হতে অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার। তো সেটাই আলাপ। তো সেই সময় যেটা হলো যে আহ, দুজন গেস্ট ছিলেন, কিন্তু উনি পুরাটা সময় কনসেন্ট্রেট করলেন পুরা গল্পে, এবং তারপর ফাইনালাইজ হলো যে সে অনবোর্ড হচ্ছে, সেইটাই কাজ করবে এবং অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার। তো সে সেদিন একটা কথা বলছিল যেটা খুবই ইন্টারেস্টিং, যে বলছিল যে আমি টাকা ছাড়া কিছু করি না, আর যেটা আমার ভালো লাগে সেটা আমি এমনি করি। এমনি করি। কিন্তু ও আমাকে সেদিন বলেনি যে সে এমনি করতেছে না টাকা দিয়ে করতেছে, সে বলছে যে আমি এটা করতেছি, এবং ওইটা নিয়ে আমাদের কাজ আগাচ্ছিল। হুম, হুম। বাই দ্যাট টাইম 24-এ আসলে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সরকার পতন হলো। তো আমাদের কাজটাও একটা পজে চলে গেল হুম, হুম। এবং আমরা মধ্যে দেলুপি বানালাম। আপনার কাজের প্রসঙ্গে আবার আসি। আপনার বড় পরিসরের প্রথম কাজ শাটিকা। একদম অন্যরকম একটা কাজ। তো এরকম একটা অন্যরকম কাজ নিয়ে আপনি বড় পরিসরে প্রথম কেন এলেন? আপনার চিন্তাটা কি ছিল? এটা এটা তো পুরাটাই ইন্টারেস্ট ভাই, ভালো লাগা। এটাকে বড় পরিসরও বলবো না, কারণ আমরা কিন্তু জিনিসটাকে খুব আমাদের পরিসরে, যেটা কিনা খুবই মাইক্রো লেভেলে কাজ করা আর কি, নিজেদের হুম, সামর্থ্যে এত লম্বা একটা টাইম লাইনের কাজ করা। তো সেটা সেটা একদমই ভালো লাগা থেকে, নিজেদের ইন্টারেস্ট থেকে, যে আমরা ওই সময় আমাদের
খুব কোভিডের মধ্যে ক্রেভিংস হয়েছে যে আমরা অ্যাকশন ফিল্ম বানাবো। তার হুম। তার আগে কিন্তু আমরা খুবই সিরিয়াস টাইপের, আমাদের যে অল্প কিছু শর্ট ফিল্ম আছে এগুলো বেশ সিরিয়াস, এগুলোর গল্প খুবই একটু কঠিন ভারী টাইপের। হুম, হুম। তো আমাদের মনে হয়েছে যে আমরা এই ধরনের একটা থ্রিলার বানাবো, হ্যাঁ, যেটাতে অ্যাকশন থাকবে, যেটাতে যেটাতে মাটির নিচের পৃথিবীর মানুষের কথা আমরা বলবো, যাদেরকে আসলে খুব বেশি অ্যালোকেট করি না আমরা গল্পে, বা করলেও খুবই এক্সাজারেট করে অ্যালোকেট করি, আমাদের গল্পে দেখাই। তো ওই জায়গা থেকে আসলে এটা করা আর কি। এবং এটা আমরা কখনোই কিন্তু ভাবিনি এটা কোন পরিসরে যাবে। এটা আমরা জাস্ট করে দেখতে চাইছি ঘটনাটা ঘটে কিনা। কেমন হয়? আমরা তো এত লম্বা বড় টাইমলাইনের কাজ আগে করিনি। হুম, হুম। সো এই পুরাটাই আসলে দেখার ব্যাপার ছিল। আপনার শাটিকাপ, সিনপাট, দেলুপি সবগুলোতেই আমরা দেখলাম যে অপেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে আপনি কাজ করেছেন। এরকম কাজ এর আগে অনেক হয়েছে বিশ্বে। তো এই ধরনের কাজগুলি করতে একটা চ্যালেঞ্জ আছে। আপনি করলেন কিন্তু তারপরেও মোটামুটি না, আমি বলবো যে ভালোই ব্যবসা সফল হলো, প্রশংসা পেল। এটা কিভাবে আপনি করলেন? আচ্ছা, এইটা আমার পুরান প্র্যাকটিস আর কি, এটাই আচ্ছা। বলবো। কারণ আমার সিনেমা বানাই রাজশাহী থেকে। তো আমি যখন কাজ শুরু করেছি, আমি তখন স্কুলে পড়ি। এটা আমার খুবই আর্লি এজে, এবং তখন কোনো ওইখানে প্রফেশনাল অ্যাক্টর তো পাবো না আমি, খুব স্বাভাবিক আমার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে। আর তারপর পেছনেও যারা কাজ করতেছে এখন পর্যন্ত তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে নতুন, হুম, হুম। নন প্রফেশনাল আর কি। তো আমরাই আর কি, হ্যাঁ, খুব ইন্ডিপেন্ডেন্ট স্টাইলে করা। তো এইটা আমাদের প্র্যাকটিসেই আছে আসলে। আর এই নতুন মানুষ ডিল করা, এটা তো একদম কাদামাটির মতো থাকে, মানে খুবই খুবই কাদা আর কি, মাটিও বলা যাবে না আর কি। কাদা। তো এইটাকে মোল্ড করা, এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে ধরেন থাকে না যে একজন প্রফেশনাল অ্যাক্টরের যেমন অনেক সুযোগ থাকে, অনেক সুবিধা থাকে, অনেক অসুবিধাও থাকে। হুম, হুম। আমরা যত প্রফেশনাল হতে থাকি আমরা স্টিভ হতে থাকি, আমাদের নিজস্বতা তৈরি হতে থাকে, আমাদের শেকড় ছড়ায় যায়, আমরা শক্ত হয়ে যাই, হ্যাঁ। এবং আবার একই সাথে আমি যেহেতু এক্সপিরিয়েন্সও গেইন করতেছি অ্যাজ এ অ্যাক্টর, তো ওইখান থেকে অ্যাক্টিংয়ে যেটা হয় যে সে অনেক কিছু করতে পারে যেটা একজন অপেশাদার শিল্পীর জন্য, অপেশাদার অ্যাক্টরের জন্য ইম্পসিবল। হুম, হুম। এবার যদি আবার একইভাবে আসি, এই অপেশাদার আর্টিস্টদের আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এই স্ট্যাবলিশড অ্যাক্টর বা প্রফেশনাল অ্যাক্টরদের যেই শিকড় ছড়ায় যায় এবং স্টিভনেসটা, এটা আবার ওদের অপেশাদারদের থাকে মধ্যে না। থাকে না, ওদের ওই এক্সপেরিয়েন্সটা থাকে না। হুম, হুম। কিন্তু এই যে নতুন একটা মানুষ, যে মানুষ অ্যাক্টিং জানে না, কিন্তু সেই মানুষটা আজকে কালাম থেকে কফিল হয়ে গেল। এই যে কালাম থেকে কফিল হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা তো আমরা একসাথে করি আর কি। রাইট। অ্যাক্টরের সাথে আমি নির্মাতা হিসেবে, আমরা হুম, হুম। অন্য যারা আসলে সাবঅর্ডিনেটস থাকে, আমরা সবাই মিলে এই যে একটা মানুষকে, এবং সেটার পিছে পিছে প্রত্যেকটা ক্যারেক্টারের পিছে যে আমাদের নিজেদের মেথোডোলজি, কিভাবে এই লোকটাকে ট্রিগার করব এই ক্যারেক্টারটা হওয়ার জন্য, রেডি করব, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আমার ব্র্যান্ড নিউ মানুষ দেখতে খুব ভালো লাগে স্ক্রিনে। আচ্ছা। এটা আমার খুবই নিজের পার্সোনালি খুব ভালো লাগে, হুম, হুম। যে একটা ব্র্যান্ড নিউ মানুষ, এবং আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা হচ্ছে না যে আহ, উনি আর কি, মানে মনে হচ্ছে হ্যাঁ, যে এটা তো জাকির চেয়ারম্যান, তাহলে এটা তো জাকির জাকির চেয়ারম্যানই চেয়ারম্যান। আর কি। জাকির চেয়ারম্যানকে আমার খুবই ভালো লাগছিল। মানে এক্স্যাক্টলি ওই রুটের মানুষ যেরকম হয়, জি। আমার খুব বেশি অভিজ্ঞতা নাই ওই রুটের মানুষ দেখার ক্ষেত্রে। হুম, কিন্তু যেটুকু জানি আমার মনে হলো যে হ্যাঁ, এক্স্যাক্টলি এরকমই হওয়ার কথা। আপনি ওটিটির জন্য ২ টো সিরিজ করলেন, তারপরে সিনেমা বড় পর্দার জন্য। একদম আলাদা একটা জার্নি। কিন্তু নিশ্চয়ই ওটিটিতে কাজ করা বা সিরিজ নির্মাণ করা এটা আপনার সিনেমা নির্মাণের ক্ষেত্রে একটা হেল্প হয়েছে। অবশ্যই। আপনাকে শেপ করেছে। জি। সেটা কিভাবে শেপ করলো? আপনি কি ইনপুট নিলেন যে আমি সিনেমার ক্ষেত্রে এই জিনিসগুলি করব? আচ্ছা, দুইটার কুকিং প্রসেস একদম আলাদা, হুম, হুম। কিন্তু এক্সপেরিয়েন্সটা দুইটাতেই কাজে লাগে, দুইটাই তো ফিকশন আর কি। এবং ধরেন আমরা যখন লঙ্গার ফর্মে কিছু বানাচ্ছি, সেটা সিরিজ হোক, সেটা সিনেমা হোক, তো এই লঙ্গার ফর্মের দুইটার রাইটিং এবং কুকিং আলাদা হলেও, এই যে এই পুরা টাইমলাইনটাকে যে ম্যানেজ করা, মেনটেন করা, এবং হুম, এটা এটা ঠিকঠাক মতো ড্রিভেন কিনা, হ্যাঁ, এটা ফ্লোটা ঠিক আছে কিনা, এটা বুঝতে যেমন হেল্প করে, ঠিক একইভাবে ক্যামেরার পেছনের গল্পটা যদি বলি, এই এক্সপেরিয়েন্সটা কিন্তু হেল্প করে যে অনেক দিন শুটিং, অনেক বড় প্রি প্রোডাকশন, অনেক লম্বা টাইমের লেখা, হ্যাঁ,
পোস্টে একটা লম্বা সময়, এই যে এটার যে ধৈর্য হুম হুম। বা এটার কাজ করার যে থাকে না, আমি এখন 100 মিটার দৌড়াই, হ্যাঁ। আমি এখন যদি 500 মিটারের দৌড়াতে হয় বা ম্যারাথন দৌড়াতে হয় তাহলে তো আমার জন্য কঠিন, কিন্তু আমি ম্যারাথন দৌড়াই তখন কিন্তু আমার জন্য ইজি। তো ওই জায়গা থেকে আসলে এইটা হেল্প করে আর কি প্রোডাকশনেও অনেক। প্রোডাকশন হ্যাঁ, করে। আপনার তো অনেক ফুটপ্রিন্ট আমরা এখন দেখতেছি। আপনার ফুটপ্রিন্টটা কিভাবে শুরু হলো? আমার ফুটপ্রিন্ট শুরু হয়েছে বাচ্চাকালে আর কি। আমি বাচ্চাকালে, আমি হ্যাঁ। যখন প্রথম প্ল্যান করেছি যে আমি সিনেমা বানাবো, তখন আমার প্রথম মানে ইয়াংও বলো, বাচ্চাই বলি, তো তখন আর কি মনে হয়েছে যে আমার নিজের একটা দল থাকা খুব জরুরি, যে দলটা মিলে আমরা সিনেমাটা বানাবো। হুম তো হুম। আমি যেহেতু ফিল্ম সোসাইটিও করতাম, আমার ফিল্ম সোসাইটির বন্ধুরা ফিল্ম সোসাইটিতে ছিল, আর আমার সিনেমা বানানোর বন্ধুরা আমার সিনেমা বানানোর গ্রুপে ছিল। আমি দুইটাকে কখনো মিলাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে সংগঠন সংগঠনের জায়গায় থাকবে, প্রোডাকশন কোম্পানি প্রোডাকশন প্রোডাকশনের কোম্পানির জায়গা জায়গায় থাকবে। থাকবে। এটা মিক্স হয়ে গেলে কনসেন্ট্রেট করা ঝামেলা। আমি যখন সংগঠনের কাজ করতেছি আমি সংগঠনের কাজ করতেছি, আমরা হুম। সংগঠনের কাজ করতেছি, কিন্তু আমরা যখন প্রোডাকশন বানাচ্ছি তখন আমরা প্রোডাকশনের কাজ করতেছি। দুইটাকে আমি মিলাইনি কখনো। আচ্ছা, সিনেমার ক্ষেত্রে আমরা বেশ কিছু কথা শুনি, বাণিজ্যিক সিনেমা, প্যারালাল সিনেমা, আর্ট ফিল্ম। তো বাংলাদেশে কোভিডের পরে বলা যায় যে এই ৩ ধারার সিনেমাই হচ্ছে, এবং বলতে গেলে আপনিও একটা নতুন ধারা শুরু করেছেন, আপনার শাটিকাপ, সিনপাট, দেলুপি। তো এই যে বিভিন্ন ধারা আছে, এগুলোর সহাবস্থান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে প্রসপেক্টটা কিরকম? প্রথমত আমি ধারার ব্যাপারটা নিজেই বিশ্বাস করি না আর কি। হ্যাঁ, আচ্ছা। মানে ধরেন আমি তাহলে কোন ধারায় পড়বো আমি জানি না। হুম হুম। আমার সিনেমার মধ্যে কিন্তু প্রচুর কমার্শিয়াল হ্যাঁ এলিমেন্ট, হ্যাঁ হ্যাঁ। আমার সিরিজের মধ্যে প্রচুর কমার্শিয়াল এলিমেন্ট, যেগুলো আমাদের বাংলা সিনেমায় আমাদের আর্ট কালচারে খুবই কমার্শিয়ালি ইউজ হয়েছে আর হুম কি। হুম হুম। তো আমি জানি না আসলে, হ্যাঁ, যে এটার ভাগটা কি। আমি বলতে পারি যে হচ্ছে নানান রকমের গল্প নানানভাবে বানানো ছবি এখন মানুষ দেখতেছে। হুম হুম। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার, যে এখন শুধু একটা ফিক্স স্ট্রাকচারের ছবি মানুষ দেখতেছে, বাংলা ছবি এরকম না। এরকম না। মানুষ ভার্সেটাইল কন্টেন্ট দেখতেছে, ভার্সেটাইল সিনেমা দেখতেছে। এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার আর কি। দেলুপি নিয়ে পরবর্তী পরিকল্পনা কি? আমি যদ্দূর জানি আপনারা একটা হলে রিলিজের চিন্তা ভাবনা করছেন। এরপর ওটিটিতে আসবে কিনা, দেলুপি নিয়ে আরো স্পেশাল স্ক্রিনিং হবে কিনা, কি ভাবছেন? এই মুহূর্তে দেলুপি নিয়ে যেটা ভাবনা সেটা হচ্ছে যে দেলুপি আরো মানুষকে দেখাতে চাই নানান মাধ্যমে আর কি। মূল কারণ হচ্ছে যে ছবিটা যখন রিলিজ হয়েছে তখন হচ্ছে এক ধরনের পলিটিক্যালি খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, ইলেকশনের আগে আর কি। হুম হুম। তখনও ছবিটা লম্বা সময় চলেছে। ছবিটার একটা ব্যাপার ছিল যে এই ছবির যারা আর্টিস্ট বা আমরা যারা কাজ করেছি তারা সবাই আননোন আর কি, কেউ চেনে না এরা কেউ কারা চেনে আর না, কি। হ্যাঁ। তো সেই জায়গা থেকে ছবিটা নিয়ে মানুষ জানতো কম, যদিও অনেক লম্বা সময় চলেছে, নানান জায়গায় চলেছেন, অনেক মানুষই দেখেছে, কিন্তু দেখেছে তখনও কিন্তু সেটাই হয়েছে যে মানুষের কথাই বাকি মানুষ দেখতে আসছে আর ওয়ার্ড কি। অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথই হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে, ছবিটা যেহেতু একটু উল্টা জার্নি করেছে, হুম হুম। আগে রিলিজ হয়েছে তারপর ফেস্টিভ্যাল জার্নি ফেস্টিভ্যালে করেছে, গেছে। এবং নানান ভাবে মানুষের কাছে এই ছবিটা পৌঁছেছে আর কি। এখন নানান জায়গা থেকে মানুষ আমাদেরকে জানায় যে তারা ছবিটা দেখতে চায়। তো আমরা সিনেমাটা আবার সিনেমা হলে আনতে চাই, হ্যাঁ, আচ্ছা। এবং প্যারালালি অল্টারনেটিভ স্ক্রিনিংও করতে চাই। আর এই জার্নিটা শেষ করে তারপর আমরা ওটিটিতে আনতে চাই, কারণ এখনও ইন্টারন্যাশনাল রিলিজ এবং মানে সেটা ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল যে কমার্শিয়াল রিলিজ দুইটাই চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই মুহূর্তে আমরা এই জন্য ওটিটিতে আনতে চাই না। ওটিটিতে এই যাত্রাটা শেষ করেই আমরা ওটিটিতে আনতে চাই। আপনার মাধ্যমে দর্শককে একটা কথা বলতে চাই যে যারা দেখতে চান তারা তাদের জায়গা থেকে একটু আওয়াজ তুললেন, আমাদের বুঝতে সুবিধা হবে কোথায় তারা কোথায় কিভাবে দেখতে দেখতে চায়, চান, কিভাবে কিভাবে তাদেরকে দেখতে দেখানো চান। যায়। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন তাওকির ভাই। আপনি একটা সিনেমা করলেন দেলুপি, যেটা খুলনায় শুট হলো, শাটিকাপ, রাজশাহীর। আপনি নিজেও রাজশাহীতে থাকেন। আমরা সবসময় একটা সেন্ট্রালাইজ চিন্তাভাবনার মধ্যে থাকি, ঢাকা ঢাকা কেন্দ্রিকতা, কিন্তু আপনি সেখান থেকে দূরে থেকে এবং দূরে শুট করে সিনেমা আনলেন, সিরিজ আনলেন, কিভাবে করেন? আপনার ফিলোসফিটা কি এক্ষেত্রে? আমার কাছে মনে হয় কি, আমরা আসলে আহ, নিজেদেরকে দেখাতে, হুম হুম। স্ক্রিনে দেখাতে একটু হেজিটেট ফিল করি। হ্যাঁ, ধরেন আমাদের আহ, আমাদের বাংলা কন্টেন্টে, আমাদের সিনেমা, নাটক, নানান জায়গায় আমরা একভাবে গ্রামের ভাষাটাকে
এক ধরনের ফিকশনাল একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেলেছি। এবারে টাইপড, একদম টাইপড, টাইপ একই রকম একই রকম। ভাষায়, মানে ওইটা হলেই গ্রামের ভাষা হ্যাঁ, হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন একটা আইরিশ ফিল্ম দেখার সময় একটা আপনি কিন্তু ওর লোকাল যে হুম, ডায়ালেক্ট হুম। সেটা পাবেন, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে বা আমরা ইন্ডিয়ার কথাই চিন্তা করি না কেন, ওরা ওরা যে প্রাদেশিক ব্যাপারগুলো ওদের ছবিতে গল্পের যে অথেন্টিসিটি সেটা ওরা খুব সুন্দর মতো রাখে, তাই না? তো আমার কাছে মনে হয় আমরা হয়তো একটু নিজেদেরকে দেখাতে এক ধরনের হীনমন্যতায় ভুগি। ভুগি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যেমন দেখতে, আমরা আমাদের কালচার, আমাদের গল্প যেমন, সেইটা দেখতে বা বলতে আমার জন্য সুবিধা হয় যে ওইটার কাছাকাছি থেকে জিনিসটা করা। তাহলে আসলে আমি প্রত্যেকটা সময় রেফারেন্স পেতে থাকি। হুম, হুম। হ্যাঁ, যে আমার সোসাইটিটা এরকম, কিরকম? মানুষগুলো এরকম। তো এইজন্য আমি আসলে এই ছবিগুলো, এই গল্পের জন্যই এই ছবিগুলোর এইভাবে করে নির্মাণ করেছি। এটা খুলনায়, ওদের গল্প ওখানে যে এইভাবে করে করেছি। সাতিকাপটা রাজশাহীর লোকাল ডায়ালেক্টে লোকাল মানুষদের নিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের নিজেদেরকে দেখাতে শুরু করলে স্ক্রিনে, তখন হয়তো আমাদের সিনেমার একটা চেহারা তৈরি হবে, যেটা দেখে মানুষ আইডেন্টিফাই করতে পারবে, আরে এটা তো বাংলা সিনেমা। বাংলা সিনেমা। তো ওইটা একটা ব্যাপার। আর আমার নিজের খুব ভালো লাগে, হ্যাঁ, আমার খুব ভালো লাগে যখন সোসাইটি একটা কাজে রিফ্লেক্ট করে। তার মানে এই না যে আমি সবসময় হাইপার রিয়েলিজম এরকম কাজই করব। হুম, হুম। আমার আমার ম্যাজিক্যাল ওয়ার্ল্ডও ভালো লাগে, আমার সুরিয়াল গল্পও ভালো লাগে, আমার নানান ধরনের গল্প ভালো লাগে। তো আমি এক্সপ্লোর করতে চাই। তো এই গল্পগুলো খুবই এই ধরনেরই ডিমান্ড করত বলে আমি খুবই লোকালি জিনিসগুলোকে এভাবে মোল্ড করার চেষ্টা করেছি। তাওকির ইসলাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা দেলুপি দেখতে চান, তাওকির ইসলাম বললেন তাদেরকে আলাপ তুলতে। আপনারা আলাপ তুলুন, আওয়াজ তুলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে টকিজে।